আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি এটা লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ইতিমধ্যে একটা একঘরে সরকার মনে হচ্ছে? আমার দেশের মাহমুদুর রহমান বা মাহমুদুর রহমানের আমার দেশ একটা 2-3 বিঘা জমিনের উপর প্রতিবেদন ছেপেছে যে তারেক রহমান তার ভারত সফর বাতিল করেছেন এবং ভারত সফর বাতিল করে তিনি অন্য 2-3টি সফরের দিকে নজর দিচ্ছেন। একটা হলো তিনি সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য, এবং তিনি সৌদি আরব এবং জাপান সফর করবেন। আসলে আমি এই মাহমুদুর রহমানের এই প্রতিবেদন নিয়ে একেবারেই আমার আলোচনা করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার যেহেতু এই আলোচনাটা আগে থেকেই করার ইচ্ছা ছিল, এই প্রতিবেদনটা আমাকে বাধ্য করেছে যে আলোচনাটা এখানে নিয়ে আসতে। তবে মাহমুদুর রহমানকে তো আমরা সবাই চিনি। বাংলাদেশে যে 2024-এর এত বড় 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 গুজব আমরা দেখেছি, এটার জনক কিন্তু মাহমুদুর রহমান। আপনাদের মনে আছে কিনা, সাঈদীর যখন বিচার চলছিল, দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের দায়ে, তখন এই মাহমুদুর রহমান কাবা শরীফের গিলাফের ছবি এবং ওই সংক্রান্ত ওইখানকার কিছু বুজুর্গ বৃন্দের ছবিকে ফটোশপ করে সে দেখিয়েছিল যে কাবা শরীফের মধ্যে সাঈদীর মুক্তির জন্য আন্দোলন হচ্ছে। বলুন তো, কাবা শরীফের গিলাফ যদি আমরা কেউ, অর্থাৎ আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ বা সাংবাদিক যদি এইরকম ফটোশপ করি এবং তারপরে আমরা যদি একেবারে পাঞ্জেগানা নামাজ আদায় করা মুসলমানও হই, তাহলে মাহমুদুর রহমানের দল বা জঙ্গি মৌলবাদীদের দল আমাদেরকে নাস্তিক, মুরতাদ ইত্যাদি ঘোষণা দিয়ে আমাদের গর্দান চেয়ে বসবে না? আপনি নিশ্চিত থাকতে পারেন এটা চেয়ে বসবে। কিন্তু মাহমুদুর রহমানদের জন্য না আপনার সবকিছু জায়েজ, সবকিছু জায়েজ। সেই জন্য আসলে মাহমুদুর রহমানকে তো ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে গেছে। সুতরাং সে যেটা লিখেছে যে তারেক রহমান ভারত সফর বাতিল করেছেন, নাকি ভারত তারেক রহমানকে সফর করতে দিচ্ছে না। আমি এর আগে কিন্তু একটা বক্তব্যে বলেছিলাম যে তারেক রহমান যা যা করেছেন, ভারত যেভাবে আপনার এই তারেক রহমানের প্রতি যে ধরনের উষ্ণতা দেখিয়েছিল, সেটার যে রকম অপমানমূলক জবাব ইতিমধ্যে তারেক রহমান দিয়েছেন, তাতে তার আসলে ভারত সফর মনে হয় না তিনি 5 বছর ক্ষমতায় থাকলেও তিনি ভারত সফর করতে পারবেন। এটা ছিল আমার ভবিষ্যৎবাণী। আপনারা যদি আমার সেই বক্তব্যটা শুনে থাকেন, আপনারা সেটা স্মরণ করতে পারবেন। যাই হোক, আমরা মূল আলোচনায় সরে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারেক রহমানের সরকার ইতিমধ্যে এক ঘরে কিনা। দেখুন, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2024-এ ক্ষমতায় আসলেন, তার প্রথম 5-6 মাসের সফরগুলো আমরা দেখি, ঠিক তার না বাংলাদেশে কত ভিভিআইপি এসেছেন এবং বাংলাদেশ থেকে ভিভিআইপি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার বিদেশ সফর করেছেন, এই জিনিসটা যদি আমরা একটু দেখি। আমরা প্রেসিডেন্টের সফরটা বাদ রাখছি, কারণ প্রেসিডেন্টগুলো সাধারণত বিদেশে যায়, অত গুরুত্বপূর্ণ না সেগুলো, 2-একটা গুরুত্বপূর্ণ হতে পারে। জিল্লুর রহমান যখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর করেছিলেন। আব্দুল হামিদ সাহেবও করেছিলেন। চুপ্পু এই 2-3 শেখ হাসিনার চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর থেকে কয়েকবার চিকিৎসার জন্য বিদেশে গেছে, এবং তারেক রহমানের আমলেও একবার বিদেশে গেছে। ওগুলো ধর্তব্যের মধ্যে না। কিন্তু দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে 2024-এর জানুয়ারিতে ক্ষমতায় আসার পর তিনি প্রথমে জার্মানিতে গেলেন, মার্চ-ফেব্রুয়ারি হবে, তারপরে তিনি থাইল্যান্ড গেলেন, তারপর তিনি ভারত গেলেন, তারপর তিনি চীন গেলেন। এবং ওই সময়ে জঙ্গি আন্দোলন শুরু হয়ে যাওয়ার প্রেক্ষাপটে উনি ওনার স্পেন সফর বাতিল করেছিলেন। আরো 2-একটা সফর বাতিল করে থাকতে পারেন, আমার স্মরণে নাই। কিন্তু যেটা স্মরণে আছে যে তিনি ওই প্রথম 5-6 মাসের মধ্যে 4টা দেশ সফর করেছিলেন, জার্মানি, থাইল্যান্ড, চীন, ভারত এবং স্পেনের সফর তিনি বাতিল করেছিলেন। অর্থাৎ জঙ্গি আন্দোলন শুরু না হলেও এই প্রথম 6 মাসে উনি 5টা ভিভিআইপি আউটগোয়িং সফর করেছিলেন। এবং উল্টো দিকে দেখেন, ভুটানের মহামহিম রাজা এবং কাতারের মহামহিম আমির কিন্তু বাংলাদেশে এসেছিলেন
ভুটানের রাজা এসেছিলেন এই 2024-এর মার্চ মাসে, কাতারের আমির এসেছিলেন 2024-এর এপ্রিল মাসে। এবং এই যে এতগুলো সফরের কথা বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2024-এর, আমি শুধু তুলনা করার জন্য বলছি। আমরা এই জিনিসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ওনার 2009-এ, 14-তে, 18-তে ক্ষমতায় আসার বিষয় আমরা দেখাতে পারি। এমনকি 1996 সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, অনেক বড় বড় ইনকামিং আউটগোয়িং সফর করেছিলেন, অসংখ্য। বিশেষ করে এমনকি আপনাদের মনে আছে নেলসন ম্যান্ডেলাও বাংলাদেশে এসেছিলেন। সেদিকে সেগুলো না, আমরা শুধু এই তুলনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 6 মাসের বিষয় আর তারেক রহমানের এখনকার 6 মাসের বিষয়। তাহলে আমরা এখানে দেখছি যে 6টা সফর হয়েছিল বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম 6 মাসে 2024-এ ক্ষমতায় আসার পর। 6টা সফর হওয়া কোন পরিপ্রেক্ষিতে হয়েছে এটা আপনাদের বুঝতে হবে। ততদিনে কিন্তু বাংলাদেশের মৌলবাদী জঙ্গিরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ফেলে দিবে, এই ধরনের একটা অবস্থা কিন্তু তারা জানে। তারপরেও কিন্তু 6টা সফর হয়েছে, একটা বাতিল হয়েছে, 7টা বলতে পারেন। আর এর বিপরীতে দেখেন তারেক রহমান সাহেব ক্ষমতা এসেছেন প্রচন্ড হাইপ তুলে, কিন্তু তিনি একটা মাত্র বিদেশ সফর করেছেন। দুটো ধরলাম, মালয়েশিয়া, চীন। কিন্তু আপনাদের বুঝতে হবে যে মালয়েশিয়া সফরটা আসলে চীন সফরের একটা আপনার এক ধরনের আপনার ট্রানজিট বলতে পারেন। এবং আমরা দেখেছি যে মালয়েশিয়ার যে বর্তমানে প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম, তিনি কিন্তু ইউনূসের কাছেও এসেছিলেন। ইউনূস কিন্তু ধাপ্পাবাজি করে তারেক রহমানের উপরে উঠে গিয়েছিল। কি করেছে ইউনূস? এই তার প্রথম কয়েকদিনেই এই আনোয়ার ইব্রাহিমকে নিয়ে এসেছিল ইউনূসের সাথে বন্ধুত্বের খাতিরে। এবং আরেকটা আপনাদের মনে আছে কিনা, পূর্ব তিমুরের থেকে ওই লোকটার হোসে রামোস, আরেক বাটপার, এই তা ইউনূসেরই মতোই বাটপারি, যদিও তার ওই দেশের বিভিন্ন ভূমিকা আছে। সে এই নোবেল লরিয়েট হিসাবে এই ইউনূস গুলাকে ডেকে নিয়ে এসেছিল। আর আনোয়ার ইব্রাহিমকে তো আপনারা জানেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কিন্তু আপনার জেলে নিয়েছিল। কি জন্য আপনারা সেটাও জানেন। জেলে নিয়েছিল বাংলাদেশের এই যে মৌলবীগুলা মাদ্রাসাতে যে লুতি কর্ম করে, এই লুতি কর্মের অভিযোগে, সত্যতা আমরা বলতে পারবো না, কিন্তু এই তারেক রহমানের ভিজিটের সময় মাহাথির মোহাম্মদের, আসলে আমি তো অনেক কিছু খেয়াল করি, আমি এই আনোয়ার ইব্রাহিম সাহেবকে যথেষ্ট পর্যবেক্ষণ করছিলাম। এবং আমার কাছে আমি তো অসংখ্য, বিশেষ করে এমনকি আমাদের পররাষ্ট্র সার্ভিসেও এই ধরনের কিছু লোকজন আছে, তাদেরকে, আমি যেহেতু ফিকশন লিখি আমাকে এগুলো খেয়াল করতে হয়। মানুষের আগা থেকে অর্থাৎ চুল থেকে নখ পর্যন্ত যদি ভালোভাবে অবজার্ভ না করা যায় তাহলে তো গল্প উপন্যাস লেখা যায় না। যাই হোক, সেটা ধারণার কথা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কিন্তু এই আনোয়ার ইব্রাহিম কিন্তু ইউনূসকে কিন্তু একটা, যে ইউনূস বিদেশ থেকে ভিভিআইপি সফর করিয়ে নিতে পারে সেটা দেখানোর জন্য এই আনোয়ার ইব্রাহিমকে কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছিল। সে কোথায় জানি যাবে, ওই জায়গায় তারপর বাংলাদেশে একদিনের জন্য এসেছিল। দেখেন ইউনূস এইরকম একটা বাটপার, ও একটা ইন্টারিম গভর্নমেন্ট, যখন তার কোনো ভিজিটের দরকার নাই, আউটগোয়িং ইনকামিং, সে কিন্তু এগুলো করছিল যে সে যাতে 5 বছর 10 বছর ক্ষমতায় থাকতে পারে তার অংশ হিসাবে। এবং টাউট বাটপারদের নিয়ে সে এগুলা করছিল। এমনকি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকেও নিয়ে এসে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু ইউনূস ধোকা দিয়েছে যে আগামী ঈদের আগেই কিন্তু রোহিঙ্গারা মিয়ানমারে চলে যাবে। অবশ্য ইউনূস তো কত ধোকাই দিয়েছে। ইউনূস বলেছিল যে জাপানিজরা আমাদের কাছে চিঠি লিখেছে, এত হাজার দাও, আগামী বছর লিখবে আমরা মারা যাচ্ছি, 10,000 দাও, 50,000 দাও। একটা মানুষও কিন্তু যায় নাই। ইউনূসের কথা তো আলাদাভাবে বলতেই হবে। কিন্তু তারেক রহমান সরকারের যদি আমরা দুটো ভিজিটও ধরে নিই, এটা আমার কাছে একটা ভিজিট, চীন সফর। আর কিন্তু দেখেন তারেক রহমান কিন্তু কোথাও যাচ্ছেন না। এবং বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো বিদেশি অতিথি আসেনি। সাধারণত আমাদের মতো দেশগুলোতে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তারেক রহমান দুজনের জন্য সত্য। আপনারা আউটগোয়িং ভিজিটগুলোকে রাষ্ট্রের অবস্থা পরিমাপ করা একটু কঠিন। বরং আপনার এখানে যদি ইনকামিং ভিজিট হয়, অর্থাৎ বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যদি বাংলাদেশ সফর করে, তখন বুঝতে পারবেন যে সরকারটা যথেষ্ট বলিষ্ঠ।
বা সরকারের প্রতি বিদেশিদের আস্থা আছে। এটা শুধু সরকার প্রধান না, যদি পররাষ্ট্রমন্ত্রীরা সফর করে, বিভিন্ন বিদেশি ডেলিগেশন সফর করে, জাতিসংঘ টিম সফর করে, তারপরে আপনার নানান ধরনের উচ্চ পর্যায়ের টিম সফর করে ভেতরে একটা দেশে আসে, আমাদের মতো দেশে, তখন সেটাকে বুঝতে হবে যে ওই দেশের একটা আন্তর্জাতিক সম্পর্কটা ভালো চলছে। যেটা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত বছর ক্ষমতায় ছিলেন প্রচুর বিদেশি ডেলিগেশন কিন্তু বাংলাদেশে আসতো। আমি এখানে দুটো উল্লেখ করেছি, কারণ ওগুলো হলো যে হেড অফ স্টেট পর্যায়ে বা হেড অফ গভর্নমেন্ট, দুটো একই বলতে পারেন যে দেশে, বাট ভুটান এবং কাতারের ক্ষেত্রে তো ওটা সর্বোচ্চ একেবারে, মানে সব দিক থেকে এক্সিকিউটিভ অথরিটি এবং আপনার হেড অফ স্টেট দুটো, যে ভুটানের মহামহিম রাজা এবং কাতারের মহামহিম আমির। সেই তুলনায় দেখেন আমরা কিন্তু তারেক রহমানের সরকারটাকে আপনাকে মনে হবে যে একটা মন মরা সরকার, এবং কোনো আমরা জানি না এই আমার দেশ পত্রিকার খবর কতটা বাস্তবায়িত হয়। আমরা সেটা নিশ্চয়ই খেয়াল রাখবো যে তারেক রহমান সাহেব, এবং আমি খুশি হব যে তারেক রহমান সাহেব যদি অনেক বিদেশে যেতে পারেন সত্যিকারের মান মর্যাদা নিয়ে, তাকে যদি দাওয়াত করে বিদেশিরা নিয়ে যায় অন্য দেশগুলো, এবং তার সরকারের সময় যদি অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা বাংলাদেশ সফর করে, তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের খুশি হওয়ারই কথা। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের কোনো লক্ষণ দেখছি না। আমরা কি দেখছি দেখেন, হাসি থামাতে পারছি না। আর আমি তো আসলে এই জিনিসগুলোর সাথে সংশ্লিষ্ট, অনেক এরকম ভিভিআইপি ভিজিট আমি নিজ হাতেও আয়োজন করেছি, অনেক না বাট 2-4টা একেবারে নিজ হাতে আয়োজন করেছি। তো এগুলো তো আসলে আমরা কি বলবো, এগুলো বলতে গেলে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুরবস্থা, বিশেষ করে যে বিশ্ববিখ্যাত তার ফরেন মিনিস্টার, যাকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রেসিডেন্ট বানানো হয়েছে, সেটা বানানোর জন্য যে যিনি অনেক ভূমিকা রেখেছিলেন, যে দুইজন, একজন হলো রাষ্ট্রদূত মুহিত, যিনি শেখ হাসিনা সরকারের রাষ্ট্রদূত ছিলেন জাতিসংঘে। এই মুহিত সাহেব কিন্তু এই খলিল সাহেবের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক ভূমিকা রেখেছেন। মুহিত সাহেব যদিও ওনার পোস্টিং হলো যে ফরেন সার্ভিস একাডেমিতে, উনি কিন্তু এই গত 6-7-8 মাস এই নিউ ইয়র্কেই ছিলেন। আর নিউ ইয়র্কে জাতিসংঘের যিনি নিউ ইয়র্কের জাতিসংঘের অফিসে আমাদের যে স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী, তার ভূমিকার জন্য এই খলিলের যে উপকার হলো, উনি যে এই সাধারণ পরিষদের সভাপতি হতে পারলেন, সেই জন্য নোমান সাহেবকে ফরেন সেক্রেটারি বানাচ্ছে বলে শুনেছি। আবার এর মধ্যে এক জুলাই জঙ্গি এদের বিপরীতে লেগে গেছে। আমি খুব আনন্দ পাচ্ছি আসলে এদের মধ্যে দ্বন্দ্ব কলহ, মানে এই সব খবর টবর নিয়ে সব মিলে তারেক রহমান সরকারের বিভিন্ন ডিসিশনকে এই বিভিন্ন জুলাই জঙ্গিরাও কিন্তু প্রভাবিত করছে। যদিও আমার এই বক্তব্য আসলে সব মিলে বলছি আপনারা যাতে সমৃদ্ধ হতে পারেন, কিন্তু মূল জিনিসটা হলো দেখেন, তারেক রহমান সরকারের যদি আমরা আউটগোয়িং, মানে তারেক রহমানের সরকারের সময় বাংলাদেশে, তার সরকার তো প্রায় 6 মাস চলছে, সেপ্টেম্বর পর্যন্ত তো আমাদের মধ্যে একটা প্রজেকশন আছে, সেটা 7-8 মাস হয়ে যাবে। এই 7-8 মাসের ইনকামিং এবং আউটগোয়িং ভিজিট যদি আমরা দেখি, তাহলে কিন্তু আপনাকে বলতেই হবে যে তারেক রহমানের সরকারকে কিন্তু ক্রমাগত একটা একঘরে বা আইসোলেটেড সরকার মনে হচ্ছে, যার সাথে আসলে বহির্বিশ্বের তেমন কোনো যোগাযোগ নেই। দেখেন, এই যোগাযোগগুলোর মধ্যেও কিছু জিনিস আছে। আপনি চীন সফর করবেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়ে ভারত সফর করবেন, এগুলো আমার কাছে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি যদি এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আপনি থাইল্যান্ডে যেতে পারেন, আপনি জার্মানিতে যেতে পারেন, আপনি যদি স্পেনে যেতে পারেন, যে কোনো ফোরামেই হোক, সেটা দ্বিপাক্ষিক সামিট হোক বা অন্য কোনো, তাহলে বলতে হবে যে সরকার প্রধান হিসাবে আপনাকে বিদেশিরা সত্যিকারের মর্যাদা দিচ্ছে। অবশ্য তারেক রহমান সাহেব এমনিতেও সেই মর্যাদা পাবেন না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সারা বিশ্বের মধ্যে একেবারে দক্ষতম সরকার প্রধানগুলোর মধ্যে একটা ছিলেন। এটাও কিন্তু শেখ হাসিনা সরকারের যে এতগুলো আপনার আউটগোয়িং ইনকামিং ভিজিটের কথা বললাম, সেই জন্য সম্ভব হয়েছে। কিন্তু তারেক রহমান তো একটা নতুন সরকার, 17 বছর পরে ক্ষমতায় এসেছেন। যে কোনো দেশে আবার একটা নতুন সরকার আসলে, একটা রাজনৈতিক পরিবর্তনের পর, সেখানেও কিন্তু অনেকগুলা ভিজিট হয়। সেটা কিন্তু তারেক রহমানের আমলে আমরা দেখতে পাচ্ছি না। এর কারণগুলা কিন্তু বললে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। আমি যেটা মনে করি, কারণ এটা আমি মনে করি এটা সুস্পষ্ট হলো যে কি, তারেক রহমান সরকারের যে লেজিটিমেসি, এইটার ঘাটতি আছে। প্রথম কথা হলো এই ঘাটতিটাই কিন্তু এরা পূর্ণতা হিসাবে আপনার
পরিচালনা করছে। যেমন আমরা দেখলাম যে এই বাটপার, বাংলাদেশের দ্বিতীয় বাটপার ছিল কিন্তু আশিক, বিশ্ব বাটপার ইউনূসের পরে, যারা বাংলাদেশকে শুষে নিয়েছে একেবারে। এই আশিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিনিয়োগ সংক্রান্ত কিছু একটা করেছে, সেখানে ও বলছে যে না, এখন ইলেকশন হয়েছে, ইলেকশন এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে। এবং হুমায়ুন কবির, তারেক রহমানের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, সেই লোক কিন্তু ওই একই কথা বলে যে ইলেকশন তারেক রহমানের সরকারকে লেজিটিমেসি দিয়েছে। কিন্তু আমি বারবার বলেছি যে এই ইলেকশনটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ ইলেকশন। এর চেয়ে খারাপ একটা ইলেকশন ছিল, সেটা ছিল 1996 সালের ফেব্রুয়ারির ইলেকশন, যেটা আমাদের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, যেটা করে তিনি পরে তত্ত্বাবধায়ক সরকার এনেছিলেন। একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে তিনি কিন্তু ওই ইলেকশনটা করেছিলেন, ফলে সেই ইলেকশনের কিন্তু আসলে সমালোচনা করার সুযোগ নেই। কিন্তু তারেক রহমানের এই ইলেকশনটা দেখেন, এটা ছিল পরিপূর্ণভাবে 2024-এর যে জঙ্গি কোয়ালিশন হয়েছিল, পাকিস্তানি সেকুলার, জামাত হেফাজত, যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, বাম দলগুলো যেগুলোও পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক, এবং তারেক রহমানের দল বিএনপি, এরা মিলে করেছে। তো এদের অভ্যন্তরীণ ক্ষমতা বন্টনের যে ইলেকশন হয়েছে ইউনূসের নেতৃত্বে, এই ইলেকশন সম্পর্কে তারা যতই এটাকে লিগাল বলুক, এটাকে শক্ত ইলেকশন বলুক, সারা পৃথিবী তো ইলেকশনটা দেখেছে যে এই ইলেকশনে আওয়ামী লীগকে এবং অলমোস্ট জাতীয় পার্টিকেও নামমাত্র, আওয়ামী লীগকে দেই নাই, আর জাতীয় পার্টিকে কিন্তু নামমাত্র ইয়ে করতে দিয়েছে। কিন্তু তারা জাতীয় পার্টির কি বাংলাদেশে 5-10টা সিট পায় না? আপনি যত তাদেরকে মানে ইয়ে করেন, তাদেরকে অবহেলা করেন, জাতীয় পার্টির কিন্তু সেই ক্ষমতা আছে বাংলাদেশের যে কোনো একটা ইলেকশনে 10টা সিট পাওয়ার। সেটা কিন্তু হয় নাই। আমরা দেখেছি যে এই সিটগুলা এই এনসিপি নামক আত্মঘাতী সন্ত্রাসী, জামাত এবং বিএনপি, তারা ভাগাভাগি করে 300 আসনে বসে গিয়েছে। আর ওই যে 50 জন নারী টারি আছে, সব মিলে তারা হয়ে গেছে। এইটা দেখেন, এটা যতই পাকিস্তানি সেকুলার এবং 2024-এর বিভিন্ন জঙ্গি কোয়ালিশন বলুক, এটা একটা ভালো ইলেকশন হয়েছে। আর ইউনূস যে বিশ্ব বাটপার, এটা সারা বিশ্ব কিন্তু লজ্জার সাথে জেনে গেছে। যারা তাকে আগে প্রমোট করেছে তারাও লজ্জা পেয়েছে। সারা পৃথিবী দেখেছে যে কেমন ইলেকশন হয়েছে। আর আমরা যদি একটু আমাদের আওয়ামী লীগ থেকে যদি আমরা এগুলো যদি একটু সারা বিশ্বে আরো ভালোভাবে প্রচার করতে পারতাম, তাহলে এটা আরো ভালো হতো। এই ইলেকশনের দুর্বলতার যে ঘাটতি, লেজিটিমেসির ঘাটতি, এইটা কিন্তু তারেক রহমানের সরকারকে প্রভাবিত করছে। তারেক রহমান যতদিনই ক্ষমতায় থাকুন, আমরা তো দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসছেন ঘোষণা দিয়েই, কতদিন উনি ক্ষমতায় থাকবেন সেটা নিয়ে কিছু যদি নাও বলি, ধরে নিলাম উনি আরো অনেকদিন ক্ষমতায় থাকবেন, এইটা ওনাকে ভোগাবে। এবং সাধারণত বহির্বিশ্ব থেকে খুব বেশি প্রয়োজনীয়, বা অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের দেশের উপকারের জন্য প্রয়োজন এমন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরের আমি কিন্তু কোনো ধরনের আপনার সুযোগ দেখি না। হ্যাঁ, হতে পারে মাহাতির মোহাম্মদ নয়, সরি, এই আনোয়ার ইব্রাহিমের মতো দুই একজন আসতে পারে, ইউনূস যদি ওদের হাতে পায়ে ধরে, বন্ধুত্বের সূত্র ধরে, যে যাও তারেককে একটু তারেকের চেহারা, মানে সরকার প্রধান হিসাবে তারেকের সরকারের চেহারাটা একটু উজ্জ্বল হোক, তুমি বাংলাদেশ ভ্রমণ করো, এরকম করলে আসতে পারে। কিন্তু শুধু বাইল্যাটারাল, অর্থাৎ দ্বিপাক্ষিক স্বার্থে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এইভাবে আসলে বাংলাদেশে ইনকামিং সফর হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। আরেকটা কারণ, যে কারণে আসলে সফর দুই পক্ষে কমে যাবে, সেটা হলো এই যে এটা তারেক রহমানের জন্য যেটা সাপ, যেটা বর সেটাই সাপ। আমরা সাপে বর বলি, তো এখানে তারেক রহমানের হয়ে গেছে বরে সাপ। বরটা কি? বরটা ছিল এই যে জঙ্গি ফুয়াদ, জঙ্গি শাহরিয়ার, জঙ্গি মাসুদ, এই যে জঙ্গিগুলো আছে না, এই জঙ্গিগুলা যখন একটা দেশ দাবড়ে বেড়াবে, আবার এদেরই আবার কো আইডিওলগস, যখন আপনার ওই যে আইসিস, আল কায়েদা, তারপরে তালিবান, এদের পতাকা যত উত্তোলন করবে, এবং আরো তো জঘন্য জঘন্য সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশে, এগুলা যত মাথাছাড়া দিয়ে উঠবে, সারা পৃথিবী কিন্তু তারেক রহমান সরকারের উপর তত বেশি আপনার সাবধান হয়ে যাবে। এবং আপনার কোনো বিদেশি বিনিয়োগ তো হবেই না, এমনকি বাইরের থেকে এই ধরনের ভিভিআইপি ভিজিটও কিন্তু হবে না। আরো একটা কারণ আছে, সেই কারণটাও কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের ডিফ্যাক্টো শাসক বা প্রধানমন্ত্রী বলতে পারেন, 2001 থেকে 6 সালে যখন সত্যিকারের মানে প্রধানমন্ত্রী ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া,
তখন কিন্তু তারেক রহমান সাহেবের একটা নেগেটিভ ইমেজ কিন্তু উনি ক্রিয়েট করেছিলেন। সেই নেগেটিভ ইমেজগুলো কি? একটা ছিল যে উনি ওই সরকারের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি বান্ধব মানুষ ছিলেন, এবং তার আনুকূল্যেই এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ওই যে 64টি জেলার মধ্যে 63টি জেলায় বোমা হামলা, এছাড়াও অনেক উদীচিতে হামলা, রমনা বটমূলে হামলা, অনেক ধরনের আপনার ভয়াবহ জঙ্গি উত্থান ঘটেছিল। এবং এটার জন্য তারেক রহমান সাহেব দায়ী কি না দায়ী সেটা বলছি না, বাট ওনাকে মনে করা হতো। আবার আরেকটা কারণ ছিল যে ওই সময় বাংলাদেশ 5বার কিন্তু আপনার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, 4বার ওনার সময় ওনাদেরই রেখে যাওয়া, একটা সময় একটু আওয়ামী লীগের সময় পড়ে গিয়েছিল শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, পরবর্তীতে আওয়ামী লীগের সময় নয়, দুঃখিত, এটা পড়ে গিয়েছিল এই ফখরুদ্দিন সাহেবের সরকারের, ওই টুপ মিলে 5বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। প্রথম বছর ছিল না, কারণ প্রথম বছর সেটার হিসাবটা হয়েছিল যখন শেখ হাসিনা 2001 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, ওইটার আলোকে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে দেখেন এই দুর্নীতির শীর্ষ সূচক থেকে ধীরে 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 তিনি নিচের দিকে নামাচ্ছিলেন, অর্থাৎ দুর্নীতির বাংলাদেশে কম দুর্নীতি হচ্ছিল, এটা সারা পৃথিবী দেখছিল। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে ওই জিনিসগুলাই কিন্তু পিনাকি ইলিয়াসরা বলেছে যে এখানে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে বলে বলে সারা বাংলাদেশের মানুষের মাথা খারাপ করে দিয়েছে। সেই আলোচনা অবশ্য আজকে নয়। ফলে তারেক রহমান সাহেবের যে ইমেজ জঙ্গি বান্ধব এবং দুর্নীতিগ্রস্ত, পরবর্তীতে আরো দেখেন ওই যে দুর্নীতিগ্রস্ত হিসাবে আমরা তো এখন পর্যন্ত জানি যে বাংলাদেশে এই যে এত কথা হচ্ছে বিদেশে টাকা পাচার নিয়ে, এখন পর্যন্ত বাংলাদেশে বিদেশ থেকে আপনার প্রমাণিত টাকা, পাচারকৃত টাকা এসছে জনাব তারেক রহমানের এবং ওনার ভাই মরহুম আরাফাত রহমান কোকর। এই তথ্যগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে ইমেজ, তারপরে আপনারা এটাও জানেন যে উইকিলিক্সের কাগজে তখনকার মরিয়ার্টি নামে এক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, উনি যেসব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারেক রহমানের উপর কিন্তু ভ্রমণ ব্যান দিয়েছিলেন বলে আমি শুনেছি, আমি জানি না, কিন্তু ওনাকে যে একজন সন্ত্রাস বান্ধব মানুষ হিসাবে বিবেচনা করতো সেটা কিন্তু ওই যে মরিয়াটি সাহেবের ইয়ে থেকেই, তার বার্তা বা যেটাই বলুন, মানে উনি যে তার হেডকোয়ার্টারে যেসব রিপোর্ট পাঠাতেন স্টেট ডিপার্টমেন্টে, সেগুলা থেকে পরিষ্কার। ফলে তারেক রহমান সাহেবের ওই যে ইমেজগুলা, সেগুলো থেকে যে তিনি বেরিয়ে এসছেন এমন কোনো কাজ কিন্তু তারেক রহমান সাহেব তিনি সরকার গঠন করার পর দেখাতে পেরেছেন বলে অন্তত বিদেশিদের কাছে প্রতীয়মান হচ্ছে না। এই যে এই কয়েকটা কারণ বললাম, এই কয়েকটা কারণে আসলে ভবিষ্যতে তারেক রহমানের যতদিন ক্ষমতায় থাকুন না কেন, অন্তত এই মেয়াদে যতদিনই থাকুন, তার এখানে ইনকামিং সফর হওয়া, অর্থাৎ বিদেশ থেকে ভিভিআইপিরা আসবেন, এই সম্ভাবনা অনেক ক্ষীণ। আর তারেক রহমান সাহেব কত বিদেশে যেতে পারেন এখন, যদি এই এই ভাওতাবাজ এবং ধনীবাজ এবং এই যে আপনার কি বলবো বিষোদ্গারকারী এবং গুজব রটনাকারী মাহমুদুর রহমানের পত্রিকা যে বলছে উনি জাপান এবং সৌদি আরব সফর করবেন, সেগুলা কি হয় আমরা খেয়াল রাখি, কিন্তু আদৌ হবে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। কিন্তু সব কিছু কিন্তু বলে দিচ্ছে যে তারেক রহমান খুব বেশি বিদেশ সফরেও যেতে পারবেন না। আর তার সময় জোর করে বিদেশ সফরে কিন্তু যাওয়া যায়, কিন্তু তার সময় বাংলাদেশে বড় বড় অতিথিরা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আসবেন, এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ধন্যবাদ বন্ধু। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। তবে সে রেকর্ডের আড়ালে আছে 1.5 বছরের বেশি সময় ধরে পর্দার আড়ালে গৃহবন্দী হয়ে থাকার কাহিনীও। 2024 সালের অক্টোবরের শেষ দিকে ইউনূসের অনুসারীদের আন্দোলনের সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত। তবে ওই সময় বিএনপি এবং দেশীয় কিছু পক্ষের অনীহায় শেষ পর্যন্ত ইউনূস ও তার অনুসারীদের চাওয়া পূরণ হয়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও জামায়াত ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল। সে যাত্রায়ও টিকে যান তিনি। তখন সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে পরিবর্তন করেনি। সূত্রগুলো বলছে এবার রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে বিএনপি সরকার। বিএনপির শীর্ষ মহলের একটি সূত্রে জানা গেছে, বিএনপি যে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে সেটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানিয়ে দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকারের শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির যতটা ভালো সম্পর্ক দেখা গিয়েছিল, গত কিছুদিন ধরে সে সম্পর্ক আগের মতো নেই। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের শীর্ষ মহল থেকে বার্তা পেয়ে তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দপ্তর কিংবা বিএনপি শীর্ষ মহলের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে মাত্রই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, সে কারণে 2 মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে স্পিকার কি তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন? তার চেয়েও বড় প্রশ্ন, ইউনূসের আমলে রাষ্ট্রপতির পদত্যাগ ঠেকানো বিএনপি নিজেদের ক্ষমতায় যাওয়ার 5 মাস পর কেন রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কথা ভাবছে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুধু ক্ষমতার পট পরিবর্তনই হয়নি, দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। সে কথার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাষ্ট্রপতির সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 6 দিনের মাথায় চলতি বছরের 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার ছাপা হয়েছিল দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ওই সাক্ষাৎকারের শুরুতেই জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ এই ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছিলেন, নির্বাচনের পর সপ্তাহখানেক ধরে বেশ ছিলেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছিল ইউনূসের আমলে। রাষ্ট্রপতি এটাও বলেছিলেন, তার উপর দিয়ে ইউনূসের আমলে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না তা তিনি জানেন না। দর্শক, 2024 সালের 22 অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ইউনূসের অনুসারীরা বঙ্গভবন ঘেরাও করেছিল। বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর শিরোনাম ছিল, রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। তবে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, ওই সময় বিএনপির অনীহার কারণে শেষ পর্যন্ত ইউনূসের সরকার সফল হতে পারেনি। রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পেরে তখনকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বঙ্গভবনে এক ধরনের গৃহবন্দী করে ফেলেছিলেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে মৌখিক নির্দেশে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। বিএনপি ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের অবস্থার উন্নতি ঘটে। প্রেস উইং সহ ইউনূসের আমলের বাদ দেওয়া অনেক সুবিধা রাষ্ট্রপতির দপ্তরকে বিএনপি সরকার ফিরিয়ে দিয়েছিল। বিএনপি নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হচ্ছে এবং রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য নেতাদের নামও বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। শুরুর দিকে বিএনপির শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির ভালো সম্পর্কের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। এর মধ্যে গত মে মাসে স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনও গিয়েছিলেন। রাষ্ট্রপতির দপ্তরের সূত্রগুলো বলছে, বিএনপি ক্ষমতা আসার পর সুসম্পর্কের যে লক্ষণগুলো দেখা গিয়েছিল, গত 1 মাস ধরে সে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বড় বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা প্রধানমন্ত্রীর জন্য একটি আইনি বাধ্যবাধকতা। আবার যে কোনো দেশের সাথে চুক্তি হলে সেটি সম্পর্কে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে অবহিত করতে হয়। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূস 15টি দেশ সফর করলেও কোনো সফর থেকে ফিরে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি করার সময় সংসদ না থাকলেও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সে চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ নিয়ে একটি সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত 2টি দেশ সফর করেছেন। মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরে
এখনো পর্যন্ত তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাননি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় জাতীয় সংসদে নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাইয়ের গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তখন বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হলেও বিএনপি সে পথে হাঁটেনি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক মেয়াদ আছে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত, কিন্তু এখন সরকারের শীর্ষ মহল নতুন রাষ্ট্রপতি নিয়োগের কথা ভাবছে। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে যে বিএনপি সরকার পরিবর্তন চাইছে সেই বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, রাষ্ট্রপতিও সে বার্তা পেয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে 3 ভাবে সরিয়ে দেওয়া যেতে পারে। একটি হলো সংবিধানের 52 অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতিকে অভিশংসন করা। আবার সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়। আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবেন। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন গত 14 জুলাই শেষ হয়েছে। সংসদের পরবর্তী বা তৃতীয় অধিবেশন কবে বসবে সেই সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বোচ্চ 60 দিনের একটি বিরতি বা সময়ের ব্যবধান থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা হতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিকভাবে পরবর্তী সংসদ অধিবেশনের তারিখ ও সময় ঘোষণা করা হলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়। সূত্রগুলো বলছে, সংসদের অধিবেশন যেহেতু চলমান নেই, সে কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অভিশংসনের সুযোগ নেই। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি অভিশংসনের পথে হাঁটতে চায় না। সেটি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে এখনো ঘটেনি। এমনকি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সাথে বিএনপির সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে তিনিও পদত্যাগ করেছিলেন। সেই হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি সহসা পদত্যাগ করেন, তাহলে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির সূত্রগুলো বলছে, তাদের সরকারের শীর্ষ মহলের মনোভাবের কথা বঙ্গভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। গত মে মাসে রাষ্ট্রপতির লন্ডন সফর থেকে ফেরার পর থেকে বিএনপি এ নিয়ে ভাবা শুরু করেছে। এ বিষয়ে বঙ্গভবনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, রাষ্ট্রপতি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরে যেতে চান। সরে যাওয়ার প্রস্তুতি তিনি অনেক আগেই নিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। তবে বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারা একমাত্র রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি টানা দ্বিতীয় মেয়াদে 10 বছর 41 দিন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন। আব্দুল হামিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকার একটি সূত্র বলছে, বাংলাদেশের দুটি বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আপত্তি আছে। আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি হওয়ার কারণেই মূলত এই আপত্তি। তাছাড়া বিগত ইউনূস সরকার একটি পক্ষ তাদের সময়ে রাষ্ট্রপতিকে সরাতে না পারাটাকে ভীষণ ব্যর্থতা মনে করে। এই পক্ষগুলো চায় না রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকুক। মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে সে বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের মধ্যে একজনকে রাষ্ট্রপতি করা হতে পারে। সরকার একটি সূত্র বলছে, মোহাম্মদ শাহাবুদ্দিন সরে গেলে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির অধীনস্থ বিভাগগুলোতে প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আলোচনার বিষয় এখন সবচেয়ে বড় একটি ঘুরে ফিরে, সেটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা
এবং তিনি ডিসেম্বরে ফিরবেন, অর্থাৎ যখন রয়টার্সের সাক্ষাৎকার দেয়া হলো, বাংলাদেশ এবং বিশ্ব যেন তোলপাড় ঘটে গেল একটা, যে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, প্রক্রিয়াটি কি হবে, আকাশপথে না সড়ক পথে, সরকার কিভাবে বাধা দিবে। নেত্রী যেমন বললেন, লক্ষ কোটি নেতাকর্মী সেদিন জড়ো হবেন, মানুষের ঢল নামবে, নেতাকর্মীরা বলছেন। কিন্তু সরকার, তারা কিংবা এনসিপি, তারা চাচ্ছেন, তারা বলছেন শেখ হাসিনা দেশের মাটিতে পা দিলেই গ্রেপ্তার করা হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। আবার সাবেক চিফ প্রসিকিউটর তিনি বলতে বলতে বললেন, ম্যানিলা রোপ নিয়ে ফুলের মালা গেঁথে তা দিয়ে স্বাগত জানানো হবে। তো বাংলাদেশে যখন এই পরিস্থিতি চলছে, শেখ হাসিনা যেখানে আছেন ভারতে, এবং আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতারাই আছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখন এই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে শেখ হাসিনার সঙ্গে। তারাও ঢুকবেন দেশে, দেশের মাটিতে পা রাখবেন। প্রস্তুতি কতটা, এসব নিয়ে কথা বলবো, প্রাসঙ্গিক ভাবেই চলে আসবে এই যে সরকারের যে অবস্থান এবং শেখ হাসিনার ফেরাকে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে, কিভাবে পর্যবেক্ষণ করছে, কি হতে পারে, অনেকগুলো বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে আপনারা যারা আপনার এবং আপনার মতো সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, কিংবা আপনাদের চেয়েও যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে, কিংবা আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতির পথ পরিক্রমার মধ্য দিয়ে এসছেন, তারা পুরনো আওয়ামী লীগের মাঠের রাজনীতি, অর্থাৎ বিরোধী দলের রাজনীতি, অনেকে এই প্রজন্মের, নতুন প্রজন্মের যাদের জন্ম হয়নি, তারা দেখেননি, তারা হয়তো চিনেন না। কিন্তু মানুষ জানে বাংলাদেশ আওয়ামী লীগ, সরকারের আওয়ামী লীগ, ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ অনেক বেশি দুঃসাহসিক, অনেক বেশি বলিষ্ঠ, এবং আরো জোরালো আন্দোলনে তাদের ধারে কাছে কেউ আসতে পারে না, তেমন কথাই সবাই জানে, একটা মিথ এইটা। এই যে আপনারা যখন দেশে ফিরবেন, নেত্রী যখন দেশে ফিরবেন, সেটি কেমন হতে পারে এটি বলার আগে বা আপনার জানার আগে একটু জানতে চাচ্ছি আপনাদের প্রস্তুতিটা কেমন। অর্থাৎ দিল্লি, কলকাতা কিংবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যারা আছেন, তারা প্রস্তুতি নিচ্ছে, এটা আমরা জানতে পারছি। প্রস্তুতিটা কেমন, আপনি যতটুকু একটু বলতে পারেন, কারণ কৌশলগত কারণে অনেক কিছুই বলবেন না, এটা আমরা জানি, জানতেও চাইবো না, কিন্তু যতটুকু বলা যায় ছোট করে বলে আমরা বিশ্লেষণে ঢুকবো। ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রিয় মানুষের কাছে এবং বাংলাদেশের মাটিতে দুর্দশাগ্রস্ত জাতিকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যই তার এই অভিযাত্রা, তার এই ঘোষণা। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে, রয়টার্সের মতো সংবাদ সংস্থার মাধ্যমে তিনি যখন সাক্ষাৎকার দেন, তখন বুঝতে হবে যে এর গুরুত্ব কতখানি। এবং এই সংবাদ পরিবেশন হওয়ার সাথে সাথে সারা বিশ্বের অধিকাংশ দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, তোলপাড় শুরু হয়েছে। এটা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, জাগরণ সৃষ্টি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও বাংলাদেশের গণমাধ্যমকে গলা টুটি চেপে ধরে রাখা হয়েছে, সেখানে প্রকাশ করতে দেওয়া হয় না। ইলেকট্রনিক এবং সংবাদ মাধ্যমগুলোকে, গণমাধ্যমগুলোকে এবং গণমাধ্যমের সাথে যারা সংযুক্ত সাংবাদিকদেরকেও কথা বলার এবং সংবাদ পরিবেশন করার কোনো সুযোগ নেই। নিয়ন্ত্রণ করা হয়, তথাকথিত অশুভ রাষ্ট্রযন্ত্রকে অশুভভাবেই ব্যবহার করা হয়, উদ্দেশ্য প্রণীত ভাবে। তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী অনতিবিলম্বে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ চায়। এবং সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ,
শ্রমজীবী মানুষ, বিশেষ করে নিম্নবিত্তের মানুষরা চায়, নারী থেকে তরুণ প্রজন্ম, ছাত্ররা এবং যারা প্রতারিত হয়েছে ফ্যাসিস্ট ইনুসের যে প্রতারণার শিকার হয়েছে, দেশের অর্থনীতি, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কল কারখানা, সবকিছুই অর্থনীতি একটা ধ্বংসের দ্বার প্রান্তে দেশটাকে নিয়ে গেছে। একটি কালো অধ্যায় শুরু হয়েছে। আমাদের নেতা কর্মী সকলের ভিতরে ভয়, ভীতি, সন্ত্রাস, গ্রেপ্তার, একটা নাজুক পরিস্থিতি, বিপন্ন। এখানে মানবতা বিপন্ন, মানুষের অধিকার বিপন্ন, এটা বলে শেষ করা যাবে না। তো এরকম একটা সময়ে বঙ্গবন্ধু কন্যা যখন ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তার এই ঘোষণা বীরোচিত সাহসী পদক্ষেপ, এবং বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করার জন্য, তাকে যে কোনো অশুভ শক্তি তার এই পথের যাত্রাকে, তার এই আগমনকে কোনো প্রকারের যাতে বাধা সৃষ্টি করতে না পারে, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি শুরু করেছে নানাভাবে। এটা বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন দেশগুলোতে বাংলাদেশের মানুষ আছে, এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ছাড়াও প্রগতিশীল মানুষরাও কিন্তু এই বঙ্গবন্ধু কন্যার বিরচিত এই ঘোষণাকে তারা গ্রহণ করেছে, এবং তারা উজ্জীবিত হয়েছে, আলোড়িত হয়েছে। একটা বিশ্বব্যাপী বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে, তৃণমূলের নেতা কর্মীদের ভিতরে একটি তোলপাড় শুরু হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণে আমার মনে হয় গোটা দেশেই একটি আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের আমরা বুঝতে পারি, এবং বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন পর্যবেক্ষকদের বিশ্লেষণের ভিতর দিয়ে এটা প্রতি মুহূর্তেই মানুষের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেটা সত্যি বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ চায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়। স্বৈর শক্তি, অশুভ শক্তি এবং জঙ্গিবাদী গোষ্ঠী, জামাত, শিবির, বিএনপি, এনসি, ফ্যাসিস্ট ইনুসদের ধারক বাহকরা দেশটাকে যে ধ্বংস করে ফেলেছে, সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই উদ্ধার করতে পারে, রক্ষা করতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই মানুষের বদ্ধমূল ধারণা এবং বিশ্বাস। জি, আমি যদি একটু ছোট করে আরেকটু যদি জানতে চাই, যে এই নেত্রী যখন বললেন দেশে ফিরবেন, এরপর থেকে প্রতিনিয়ত আন্তর্জাতিক বিভিন্ন দেশ বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের অনেকেই, কূটনৈতিক ভাবেও অনেকেই শেখ হাসিনা সহ আপনাদের যারা শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতৃত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, যোগাযোগ করছে। আন্তর্জাতিক অনেক মিডিয়াও এখন আপনাদেরকে খুঁজে বের করছে, যারা 6 মাস আগেও হয়তো আপনাদের সাথে আপনাদের খোঁজ খবর রাখতো না, কথা বলতো না বা যোগাযোগ রাখেনি, কিন্তু এখন সেই বলয়গুলো সক্রিয় হয়ে উঠেছে এবং আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সঙ্গে সংযোগ তৈরি করছে। এইটাও কি এই শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তারপরে যে আপডেট গুলো, এটা কি এই দেশে ফেরার প্রস্তুতিটাকে কতটা জোরালো করছে, বা এটা ইতিবাচক কোনো দিক আছে কিনা? এটার ভিতর দিয়ে ইতিবাচক ভাবেই আপনাকে দেখতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ কিন্তু এমনি এমনি প্রকাশ করে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশ্বব্যাপী যাদের সুনাম আছে, খ্যাতি আছে, তাদের কোটি কোটি শ্রোতা, দর্শক আছে, তাদের বিশ্বাসের যে জায়গাটাকে তারা রক্ষা করে অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে। এটা তো আর বাংলাদেশের তথাকথিত কিছু গণমাধ্যম না, নিয়ন্ত্রিত গণমাধ্যম না। সেই বিবেচনায় তারা বিশ্বাস করে এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনেই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা কার্যকর ঘোষণা এবং এটা বাস্তবসম্মত, এবং তিনি যে যাচ্ছেন এবং তাকে, তার পক্ষে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি আন্তর্জাতিক মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো কিন্তু
অত্যন্ত গুরুত্ব রাখে, তারা বিশ্লেষণ করে এবং পর্যবেক্ষণ করে, এবং সেই জরিপের ভিত্তিতেই তারা কিন্তু এই সংবাদ পরিবেশন করেছে, আমাদের সাথে যোগাযোগ করছে। এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যম তারাও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বর মাসে বিজয়ের মাসে যখন ফিরে যাবেন, তখন তার অনেকে সফর সঙ্গী হতে চান, অনেকেই বাংলাদেশে আগে পৌঁছে যেতে চান। এই নিয়ে ব্যাপক তোড়জোড় আছে, আলোড়ন আছে, বিভিন্নভাবে তারা যোগাযোগ করছে, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। অনেকেই বাংলাদেশেরও আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথেও বাংলাদেশের গণমাধ্যমের যে একটা বড় অংশ যারা লিখতে পারে না, বলতে পারে না, কিন্তু তারাও কিন্তু এই সংবাদ সংগ্রহের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, প্রস্তুতি নিচ্ছে। এটাই হলো জি। বাস্তবতা। জি, আরেকটা বিষয় যে বিশ্বের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা তারাও এখন অনেকে কলকাতা, অনেকে দিল্লি বা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। কেউ কেউ এমনও আমার কাছেও খবর আছে যারা আমেরিকায় ছিলেন দীর্ঘ বছর, তারা একেবারে প্রস্তুতি নিয়েই কলকাতায় কিংবা দিল্লি অর্থাৎ ভারতে পৌঁছে গেছেন ইতিমধ্যে। এবং তারা বলছেন যে যতদিন নেত্রী দেশে না ফিরবেন, মানে তারাও নেত্রীর সঙ্গে দেশে যাবেন এই প্রস্তুতি নিয়েই ভারতে পৌঁছেছেন। এর আগে তারা অন্য কোনো দেশে আর যাবেন না। তো এই যে একটা তোড়জোড়, এইটাকে আপনারা কিভাবে সমন্বয় করছেন? এত মানুষ যদি আপনাদের বা এই দিল্লি বা কলকাতায় জড়ো হয় সবাইকে নিয়ে, এটার তো একটা সমন্বয়ের ব্যাপার আছে। আপনারা কিভাবে করছেন? কারণ আপনারা তো মাঠেও কথা বলছেন, প্রতিদিন মিটিং করছেন, তো সবগুলো সমন্বয়টা কেমন হচ্ছে? এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই সময় এখনো তো আছে, তারপরে কৌশলগত ব্যাপার আছে। সব বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু আমাদেরও কথা বলতে হয়। আমি সব প্রশ্নের উত্তর আপনাকে সে কারণে আমি দিতে পারবো না, তবে এটা ঠিক কিভাবে যাবে, কিভাবে বাংলাদেশের নেত্রীর সফর সঙ্গী হবে, এজন্য আপনি যেমন প্রস্তুতি নিয়েছে আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি মিডল ইস্টে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যারা আছে আমাদের বাংলাদেশের মানুষ, আপনি জানেন প্রায় 2 কোটির মতো, মানে হিসাবে হয়তো কিছুটা কম হলো, প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ কিন্তু সারা দুনিয়াতে কাজ করে। জাপান থেকে কোরিয়া, হ্যাঁ, কোথায় নেই সেই মানুষগুলো। অধিকাংশ মানুষের, বিশেষ করে যারা বঙ্গবন্ধুর ভক্ত, শেখ হাসিনাকে যারা মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসেন ও আস্থা রাখেন, তারা ফিরে যেতে চান। এই অভিযাত্রায় তারা অংশগ্রহণ করে তারা গর্বিত হতে চায়। তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতির কথা আমাদেরকে জানানো হয়েছে। অনেকে তার সাথে যেতে চান, ওনার সাথে যেতে চান, অনেকে আগে যে পৌঁছে তাকে রিসিভ করতে চান, অনেকে চার্টার্ড প্লেনে করে যাবেন, তারও প্রস্তুতি হচ্ছে। এগুলো নানা ধরনের প্রস্তুতি আছে, তোলপাড় হচ্ছে। এক ধরনের এটা নিয়ে সকলের ভিতরে কে কিভাবে যাবে যোগাযোগ হচ্ছে, এবং কিভাবে এই যে বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যেই কিন্তু বলেছেন, আপনি জানেন সর্বশেষ আওয়ামী লীগের একটি সভায়, মানে 16ই জুলাই গণহত্যা দিবস, গোপালগঞ্জ গণহত্যা দিবস স্মরণে এবং বঙ্গবন্ধু কন্যার 1/11 সময় কারা বন্দি দিবস হিসাবে যে অনুষ্ঠানটি হয়েছে, সেখানে তিনি পরিষ্কার বলেছেন আওয়ামী লীগের এ যাবৎকালে এই 23 মাস 15 দিনের মতো হবে, প্রায় 4.5 লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেকে আস্তে আস্তে জামিন পেয়েছে, আবার গ্রেপ্তার করা হয়েছে, এবং এইভাবে নানাভাবে আমাদের আওয়ামী লীগের প্রায় 4.5 লক্ষ নেতা কর্মী গ্রেপ্তারের যন্ত্রণা ভোগ করেছে। অনেকে, লক্ষাধিক নেতা কর্মী এখনো কারাগারে বন্দী আছে। এখানে আমাদের প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমুর মতো নেতা, যিনি মহান মুক্তিযুদ্ধের জাতির পিতার সরাসরি নির্দেশে নেতৃত্ব দিয়েছিলেন, তার মতো মানুষও কারাগারে আজকে বন্দী, বয়স্ক মানুষ। এরকম আওয়ামী লীগের প্রেসিডেন্টের অনেক নেতা, ডক্টর আব্দুর রাজ্জাক, কর্নেল ফারুক খান, শাহজাহান খান সহ, আব্দুস সোবহান গোলাম,
এবং আরো অনেক অসংখ্য নেতা, আমি নাম বলে শেষ করতে পারবো না, সকল আমাদের সেই আওয়ামী লীগের 130 জনের উপরে আছে এমপি, সংসদ সদস্য ছিলেন, তারা কারাগারে, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে বন্দী। এর বাইরেও আমাদের হিসাবে যে মানে যে বিভিন্ন মামলা বাণিজ্যের নামে ভয় দেখানো, সন্ত্রাস ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা, গণগ্রেপ্তার করে গণবাণিজ্য করার জন্য, চাঁদাবাজি করার জন্য আমাদের প্রায় 14 লক্ষর মতো নেতাকর্মীদের বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। এখানে নাম দিয়েছে, তার পরিমাণ প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষর কাছাকাছি। আর অজানা এবং দেখিলে চিনিব, হ্যাঁ, এবং অজানা অচেনা এইভাবেও যেভাবে 1000, 1500, 2000, 5000, 10,000 এইভাবে আরো আসামি সংযুক্ত করে যে মামলা দেওয়া হয়েছে, সেটার হিসাব করলে আমরা দেখেছি আমাদের প্রায় 14 লক্ষের মতো আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী সহ সকল পর্যায়ে নেতা কর্মীদের এই মামলার ভিতরে আসামি করা হয়েছে। এই সকল আসামিরাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেদিন বাংলাদেশে যাবেন, যেদিন আদালতে উপস্থিত হবেন, তার সাথে সকল এই মিথ্যা মামলার যত মিথ্যা মামলা আছে, সকল মিথ্যা মামলার জানা অজানা অচেনা নাম দিয়ে যাদেরকে, তারা সবাই আদালতে হাজির হবে। এটা একটা অন্যরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে, যে অন্যায়ের একটা সীমা আছে, মিথ্যা মামলার একটা সীমা আছে, কিভাবে দেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে বৈষম্য, যে অবিচার, যে অন্যায়, যে জুলুমবাজি করেছে ফ্যাসিস্ট ইউনূস এবং তারই প্যাকেজ সরকার। বর্তমান সরকার তো ফ্যাসিস্ট ইউনূসের এবং তার দোসরদের উত্তরাধিকারের প্যাকেজের অংশ। সেটা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করতে পারবে। সেজন্য আমাদের এই যে যাত্রা, বঙ্গবন্ধু কন্যার যে দেশে ফিরে যাওয়ার যে ঘোষণা, যে বিরচিত সাহসী পদক্ষেপ, এবং তার আগমনে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অত্যাচার, নির্যাতন, বিপন্নতা, হিংসা, জিঘাংসা, প্রতিহিংসা, বৈষম্য, অবিচার, অন্যায় এবং সাম্প্রদায়িক রাজনীতির অবসান, সাম্প্রদায়িক চিন্তা চেতনার অবসান ঘটাবার লক্ষ্যেই দেশরত্ন শেখ হাসিনার এই আগমন। সেই আগমনে বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুন করে প্রাণের স্পন্দন শুরু হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, বিশ্বাসের জায়গা, ভরসার জায়গাটি আরো প্রশস্ত হচ্ছে। তো এই জায়গায় এই যে জাগরণের কথা বললেন এবং আপনারা সবাই বলছেন, এবং পরিস্থিতিও সেরকমটাই মনে হচ্ছে, যে একটা নতুন, এর আগে যতবার তার প্রত্যাবর্তন হয়েছে দেশে, এবারটা তার চেয়ে অনেক বেশি ব্যক্তি, অনেক বড় থাকবে এবং ঐতিহাসিক। এবং আপনিও এর আগে বিভিন্ন সময় বলেছেন যে এবারের শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনটা বিশ্বের বুকে অন্যরকম এক নজির স্থাপন করবে। কিন্তু প্রশ্নটি হলো, এই যে আয়োজন, প্রস্তুতি এবং যত মানুষের জনতার ঢল নামবে, জনসমুদ্র হবে, কিন্তু সরকার বা আওয়ামী লীগ বিরোধী যে গোষ্ঠী আছে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে গোষ্ঠীটি দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে, তারা কি এতটা নির্বিঘ্নে আপনাদেরকে এই দেশে ফেরার এই আয়োজন, উৎসব কিংবা জনঢল এগুলো হতে দিবে? এটা তারা কি অবাধে সবকিছু মেনে নিবে? সেই পরিস্থিতি ট্যাকেল করবেন আপনারা কিভাবে? দেখুন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মানুষের শক্তিতে, বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতেই, যেটা আমি মনে করি সবচেয়ে বড় শক্তি, সেই জনশক্তির প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশে মাটিতে তিনি ফিরে যাবেন। তিনি কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিবাদী গোষ্ঠী, কোনো অরাজনৈতিক বিরাজনীতিকরণের অপশক্তির ভয়ে ভীত নয়। তিনি জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি উনি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং বাংলাদেশের মানুষের প্রচেষ্টায় তারা মানব বর্ম তৈরি করে দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছে। মানুষ তার পাশে দাঁড়িয়েছে, অনেক মানুষ তার জীবন রক্ষার জন্য
আত্মাহুতি দিয়েছে, তার নজির আপনারা জানেন বাংলাদেশে আছে। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই ভয় ভীতিকে উপেক্ষা করে এবারেই উনি বাংলাদেশে যাচ্ছেন এমনটা নয়। এর অতীত ইতিহাস হিসেবে অতীতের ধারাবাহিকতায় বারবার তিনি ফিরে এসেছেন, একাধিকবার। এবারেও তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এই ভয় ভীতিকে উপেক্ষা করেই বাংলাদেশের মানুষের সমর্থন, দোয়া এবং ভালোবাসাই হবে তার মূল শক্তি, তার অনুপ্রেরণার উৎস। এবং সেখানে আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আপনি দেখবেন যে কথাটি বারবার মানুষ মনে করে, বিশ্বাস করে, দেশরত্ন শেখ হাসিনা এবারের বাংলাদেশের ফিরে আসাকে, এবারের বাংলাদেশে তার মাতৃভূমিতে, তার প্রিয় জন্মভূমিতে, তার প্রিয় বাংলাদেশের নাগরিকদের কাছে ফিরে যাওয়ার মুহূর্তটি হবে অভিনব, বিশাল থেকে। এটা বিশালতার ব্যাপ্তিটা কত দূর হতে পারে সেটা কিন্তু সেদিনই প্রমাণিত হবে। লক্ষ লক্ষ নয়, লক্ষ কোটি মানুষের যে আগমন ঘটবে, যা ঢাকায় নয় সারা বাংলাদেশের মানুষের যেমন জাগরণ সৃষ্টি হবে, এবং ঢাকাতেও যেখানেই তিনি যে পৌঁছবেন, যখনই পৌঁছবেন সেখানে জনসমুদ্রে পরিণত হবে, যেটা বিস্ময়কর। সেটা সারা পৃথিবীতে একটি ইতিহাস সৃষ্টি করবে। এটা বাংলাদেশের ইতিহাসে যেমন ইতিহাস সৃষ্টি হবে, সারা পৃথিবীর দৃষ্টিতে, সারা পৃথিবীময় এই বিস্ময় সৃষ্টি করবে। এবং এটা হবে অভাবনীয়, এটা হবে অকল্পনীয়। সেই জায়গাটি জন্যই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। আপনি জানেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আমাদের প্রিয় নেত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী। আপনি জানেন তৃণমূল, আওয়ামী লীগ সকল সময় তারাই আওয়ামী লীগের মূল শক্তি, তারাই আওয়ামী লীগের রক্ষাকারী হিসেবে কাজ করে। এবারেও কিন্তু তৃণমূলের শক্তিতে, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়েছে আওয়ামী লীগ, শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে মিথের কথাটি বলছেন, যে সরকারি দলের সরকারে থাকার চাইতে, সরকারে থাকলে যেমন দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে, সেই সক্ষমতা যেমন আওয়ামী লীগের আছে, বিরোধী দলে গেলেও সেখানেও একটি অনন্য অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশ আওয়ামী লীগ। তখনও আওয়ামী লীগ বিরোধী দলেও শক্তিশালী ভূমিকা কিভাবে পালন করতে হয় বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগ। তাই আজকে যেমন জনগণের ভালোবাসায় আওয়ামী লীগ শক্তিশালী, এবং আওয়ামী লীগের চাইতেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভালোবাসায় দোয়ায় তিনি আরো বেশি জনপ্রিয় এবং অনেক বেশি শক্তিশালী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই অধীর আগ্রহে, সবাই মিলে, সকল শ্রেণী পেশার মানুষ, সকল পর্যায়ের মানুষ, শ্রমজীবী, মেহনতি, তরুণ প্রজন্ম, ছাত্র, জেনজি, আলফাজি, যারা আগামীর বাংলাদেশ, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেই তরুণ প্রজন্মকে নিয়ে যে প্রজন্ম বাংলাদেশকে আগামী দিনে তারা নেতৃত্ব দিবে, তাদেরকে গড়ে তোলা, তাদেরকে মুক্ত মনের একটি সুন্দর পরিবেশে তারা জ্ঞান বিস্তার করবে, জ্ঞান গ্রহণ করবে, অভিজ্ঞ হবে, প্রাজ্ঞ হবে, তারাই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে। তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ, আমরা একটি সুন্দর বাংলাদেশ, তাদের প্রত্যাশিত বাংলাদেশ, তাদের আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ কথা বলছিলেন, আপনারা শুনছিলেন আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোর মাঠ কাঁপানো একজন রাজনৈতিক নেতা, যিনি তৃণমূল থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। তিনি জানালেন যে শেখ হাসিনার দেশে ফেরা এবারকার প্রত্যাবর্তনটি হবে অভিনব, অবিস্মরণীয়, এবং শুধু বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসেও এক নতুন, এক নান্দনিক একটা উদাহরণ তৈরি হতে পারে। এই অভিনব দেশে ফেরা প্রত্যাবর্তন এবং সেটি যে ভিন্ন একটি মাত্রা যোগ করবে, সেই অপেক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষ আছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটির যে স্পার্ক বা স্ফুলিঙ্গ, এটি কোথা থেকে শুরু হয়েছিল, কোন ঘটনা বা কোন প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিস্ফোরণ তৈরি হয়েছিল? আপনি যদি এরকম প্রশ্ন করেন, তবে সবাই এক বাক্যে যেটি বলবে যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শহীদ
আবু সাইদ, তার মর্মান্তিক মৃত্যু এবং মৃত্যুর আগে তার যে বীরত্ব এবং তার যে মরে যাওয়ার আকুতি, এই মরে যাওয়ার আকুতির মধ্যেই সমস্ত বাঙালি ওই সময়টিতে ওই রেজিমের বিরুদ্ধে মুক্তির যে স্বাদ সেটা পেয়েছিল। আবু সাইদ যেদিন মারা যান এবং এই দৃশ্য যখন আসে, আমি এটাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এবং আমার এ যাবৎকালে সামাজিক মাধ্যমে যত স্ট্যাটাস আমি দিয়েছি বা যত লেখা দিয়েছি, ছবি দিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই ছবিটি এবং তার সঙ্গে যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো অন্যের হৃদয় কীভাবে ছুঁয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল আমি যা লিখেছিলাম। ছবিটা দিয়ে আমি যে বাক্যগুলো লিখেছিলাম আমার মনে নেই, কিন্তু প্রতিটি শব্দ লিখতে গিয়ে, প্রতিটি বাক্য লিখতে গিয়ে অঝরে কেঁদেছিলাম এবং আমার সে কান্না বন্ধ করে সম্বিত ফিরে পাওয়ার পর মোটামুটি আধা ঘন্টা পর আমি সেটা স্ট্যাটাসটা ছাড়তে পেরেছিলাম। তো এই ছিল আমার অনুভূতি। এরপর আন্দোলন তুঙ্গে গেল, একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো এবং আমি পুরোটা সময় মাঠে ছিলাম। আমার যতটুকু বোধ এবং বুদ্ধি আছে এই রাজনীতি নিয়ে বা এই সমাজটাকে আমি যেভাবে দেখে এসেছি, আবু সাইদের মৃত্যুর পরে আমার কাছে মনে হয়েছিল যে এই সরকার টিকবে না, অর্থাৎ শেখ হাসিনার সরকার টিকবে না এবং দে হ্যাভ টু গো। আমরা শুধু অপেক্ষা করছিলাম। এর কারণ হলো যে ৬৯-এর গণ অভ্যুত্থান, শহীদ মতিউরের মৃত্যু, তারপরে এরশাদের যে পতন, সেই পতনের পূর্ব মুহূর্তে ডাক্তার মিলনের মৃত্যু। তো শহীদ মতিউরের মৃত্যুটা দেখেছি আর শুনেছি, আর ডাক্তার মিলনের যে মৃত্যু, এটি একেবারে নিজের চোখে দেখেছি। তারপরে কত দ্রুত ঘটনা পরিক্রমায় একের পর এক ঘটনা ঘটলো, কী করে ক্যান্টনমেন্ট জড়িত হয়ে পড়লো, কী করে সেনাবাহিনী এরশাদের বাইরে চলে গেল, ঠিক ওইরকম একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। এবং সরকার পতনের আগে ঠিক 10 দিন আমি ইচ্ছে করে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি, দিনে এবং রাতে। আর এটা আমার জন্য খুব নিরাপদ ছিল এই কারণে যে আমার যে পরিচিত মুখের কারণে সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারাও ওইভাবে আক্রমণ হয়তো করতো না, আর যারা রাজপথে ছিল তারা তো বলতে গেলে সবাই আমার ভক্ত ছিলেন। যার জন্য প্রতিটি দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি। আবার পরবর্তীতে যখন বঙ্গভবনে শহীদ আবু সাইদের পরিবারকে ডেকে আনা হলো, তখন আরও নিশ্চিত হয়ে গেলাম যে একেবারে নিশ্চিতভাবে শেখ হাসিনা পতিত হচ্ছেন। কিন্তু যেদিন দেখলাম যে আওয়ামী লীগের কিছু লোকজন আওয়ামী লীগের পতনের পরে কেউ শহীদ আবু সাইদের টুপি বানিয়ে, কেউ শার্ট বানিয়ে বিতরণ করছে, কেউ বলছে উনি আমার মামাতো ভাই, কেউ বলছে উনি আমার ছাত্র, কেউ বলছে আমি ওনার অমুক তমুক ইত্যাদি বলে রীতিমতো একটা ব্যবসা 5ই আগস্টের পরে একটা ব্যবসা শুরু হয়ে গেল। আমি মনে করলাম যে আসলে আন্দোলনের যে রূপরেখা, শহীদ আবু সাইদকে নিয়ে যে ধরনের ভাব এবং গাম্ভীর্য হওয়া দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। যেভাবে আমরা অতীতে সেলিমকে মনে রাখিনি, দেলোয়ারকে মনে রাখিনি, এরশাদ জামানার, দীপালি সাহাকে মনে রাখিনি, আমরা যেভাবে সালাম, রফিক, বরকত, জব্বারকে মনে রাখিনি, শুধু গানে মনে রেখেছি। কিন্তু আমাদের মধ্যে কোনো নাগরিক চেতনা এখনো পর্যন্ত জাগ্রত হয়নি যে দেখি সালাম, রফিক, বরকত, জব্বার এই নামগুলোর সাথে যে পরিবার জড়িত, 1952 সালে ভাষা আন্দোলনে তারা যেভাবে রক্ত এই মাটিতে দিয়েছে, সেই রক্তের ধারক বাহকগুলো এখন কোন পর্যায়ে আছেন, বংশধররা কীভাবে আছেন। তো যে মাটি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না জাতীয় বীরদের প্রতি, সে মাটিতে বীর পয়দা হয় না। এনিওয়ে, একজন শহীদ আবু সাইদ পাওয়ার জন্য আমাদেরকে সেই 1990 থেকে একেবারে 2024 পর্যন্ত 34 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এটা হলো রিয়েলিটি।
আবার কোন 34 বছর পরে এরকম আরেকজন আবু সাঈদ এভাবে বুক চিতিয়ে দাঁড়াবে জাতির জন্য, এটা আমরা জানি না। তো সেই আবু সাঈদকে আমরা আসলে কেউ ওন করতে পারিনি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গেলেন, তারপর সমন্বয়করা গেলেন, এবং ওখানে গিয়ে মানে তারা যে ধরনের কাজকর্ম করলেন, কেউ চোখ পিট 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 করে কান্নার ভান করলেন, কেউ মানে আপনার পিছনে যদি কারোর গালের উপর দুইটা চড় মেরে বা পাছার উপরে যদি আচ্ছা মতো ব্যাত মারা হয়, কাত কাত কাত, কান্না কর কান্না কর, তখন মানুষ যেভাবে কান্নার অভিনয় করে বা পিছনে একটা গোকরা সাপ থাকে, ঠিক ওই রকম ভাবেও মানে কেউ কাঁদতে পারেনি। এর কারণ হলো শহীদ আবু সাঈদের যে রক্ত, তার যে আত্মত্যাগ, এটা সাধারণ মানুষকে যাকে বলা হয় উদ্বেলিত করেছিল। কিন্তু কোনো অবস্থাতেই আন্দোলনের যারা সুবিধাভোগী, যারা মাখন পার্টি, যারা যাকে বলা হয় সেই মধু খাওয়া মৌমাছি, তাদের হৃদয়ে কখনো শহীদ আবু সাঈদ ঢুকতেও পারেননি, আর ঢুকবেনও না। তো সেই দিক থেকে আমি যখন দেখলাম যে রংপুরে লোকজন যাচ্ছেন, নেতৃবৃন্দ যাচ্ছেন, এটা একটা জাস্ট একটা কথার কথা। আবার জামাতের লোকে সেখানে যাচ্ছেন, তাদেরও একই অবস্থা। কোনো জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা জনাব তারেক রহমান সাহেব, বর্তমান সরকার, মানে এই যে একটা শহীদের আত্মত্যাগ, তাকে ওন করা, এই বিষয়গুলোর জন্য যেটা হৃদয় দরকার, যেটা ভালোবাসা দরকার, যেটা অনুভূতি দরকার, সেই জিনিসগুলো শহীদ আবু সাঈদের মৃত্যুর পরে তার পরিবারও দেখেনি, আমরাও দেখিনি। বরং তাকে নিয়ে যে কুশ্রী, যে বিশ্রী খেলাধুলা অতীতে হয়েছে এবং এখনো হয়েছে, সেটি হলো সে আন্দোলন করেছেন না করেননি, সে কি সৎ মানুষ ছিলেন না সন্ত্রাসী ছিলেন, পুলিশ তাকে গুলি করেছে না পুলিশকে সে গুলি করেছে। বিশ্বাস করেন, এই ধরনের কথা শুনলে নিজেকে এতটা হীনমন্য মনে হয়, এত ছোট মনে হয় যে এই ধরনের কথা শোনার পরে কোনো মানুষের আর দেশের জন্য কাজ করার আগ্রহ জাগবে না। ফলে আমাদের এই নৈতিক চরিত্রের কারণে, আমাদের এই মন্দ চরিত্রের কারণে কি হলো, একটা আন্দোলনের বরকত, শহীদ আবু সাঈদের রক্ত, কিংবা তার সঙ্গে আরও যে 1400 মানুষের জীবন আসমানে চলে গেছে, 1400 মানুষের মৃতদেহ, লাশ মাটির সঙ্গে মিশে গেছে, আর তাদের রক্ত জবার মতো এই পৃথিবীর বুকে, আমাদের এই গাঙ্গেয় বদ্বীপে থোক থোক সেই পরিবেশ সৃষ্টি করেছে। সব কিছু কি আজকে মাত্র 2 বছরের মাথায় বৃথা যেতে বসেছে? কেন? আমরা কেন বলতে পারছি না যে আজ আমরা যারা ক্ষমতায় আছি, কিংবা এই বছর 2 আগে যারা ক্ষমতায় ছিল, বা এখন যারা ক্ষমতার পাদপীঠে লম্ফঝম্প করছে, এদের একটা বিরাট অংশ, কেউ রয়ের পিছনে ঘুরেছে, কেউ ইন্ডিয়ান অ্যাম্বাসির পিছনে ঘুরেছে, কেউ আমেরিকান অ্যাম্বাসেডারের বাসায় দৌড়াদৌড়ি করেছেন, এতটুকু সর্বোচ্চ। কেউ ডিজিএফআই, কেউ এনএসআই, কেউ এসবি অফিসে গিয়ে বসে থাকছে কিছু টাকার জন্য, নিরাপত্তার জন্য, অথবা তারা ডেকে পাঠিয়েছে তাদের কাছে হাজিরা দেওয়ার জন্য। এই নামগুলো মানে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যদি বিভিন্ন এজেন্সিগুলো এইগুলো লিক করে দেয়, আপনি দেখবেন যে অনেক মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। ইদানিং আপনি দেখুন যে জুলাই আগস্টের বিপ্লবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে। তারা কে আওয়ামী লীগের দোসর, কে আন্দোলন চায়নি, কে পিছন থেকে ছুরি মেরেছে, কে সম্মুখ সারির নেতা, এই কথাগুলো এখন এত বিশ্রী এবং বিকটভাবে সামনে চলে আসছে। আপনি দেখবেন যে আন্দোলনের অনেক সম্মুখ সারির নেতাকে আগামী দিনে পথে ঘাটে, রাস্তাঘাটে অপমানিত এবং লাঞ্ছিত হতে দেখবেন। এবং যেন তেন লাঞ্ছনা নয়, দৃষ্টান্তমূলক লাঞ্ছনা। যারা এই গত 2 বছর যাবৎ বড় বড় কথা বলছে, এদের অনেককে দেখবেন তাদের প্রতিপক্ষ সাধারণ জনগণ, এমনকি তাদের শত্রু, মানে তাদেরকে আঘাত করতে পারা বা তাদেরকে অপমান করতে পারার মধ্যেই অনেকে বীরত্ব খুঁজে পাবেন। আর এই জিনিসটি হয়েছে এই যে শহীদ আবু সাঈদের মতো মানুষকে, তার রক্তকে, তার কর্তৃত্বকে আমরা ওন করতে পারিনি।
ওন না করে আমরা আমাদের নিজেদের স্বার্থ, আপনি চিন্তা করেন যে একজন বিপ্লবী, জুলাই বিপ্লবী, কিংবা ধরুন এই সময়টাতে বিএনপির যারা লোকজন বা জামাতের যারা লোকজন, যাদের ঠিক শেখ হাসিনার জমানাতে বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, যারা বনেদি ব্যবসায়ী ছিল, তাদের কারো ব্যবসা বাণিজ্য ছিল না, সব পথের ফকির হয়ে গিয়েছিলেন। মাত্র 2 বছরের ব্যবধানে আপনি দেখুন তাদের গায়ের রং, পোশাক, গাড়ি বাড়ি থেকে শুরু করে পুরো আচরণ পরিবর্তন হয়ে গেছে। আওয়ামী লীগের যারা লোকজন কন্টিনিউয়াসলি 17 বছর 18 বছর ধরে তারা যে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, আপনি যদি টালি করেন, আপনি যদি গ্রাফ করেন, তাহলে দেখতে পাবেন যে গত 2 বছরে এমন সব লোক দুর্নীতি করেছে যারা ভাত খেতে পারত না, এমন সব লোক গাড়ি বাড়ির মালিক হয়েছে যাদের একটি সাইকেল কেনার পয়সা ছিল না, এমন সব মানুষ যারা একটা সাব ইন্সপেক্টর তো দূরের কথা, কনস্টেবলকে সার ডাকার মতো অবস্থায় ছিল। তারা এখন অনেকে সেনাবাহিনীর প্রধান, আইজি সাহেবকে পারলে কান মলে দেয়, তাদেরকে গালাগালি করে তাদের মানে রাগ কমে না। তাদের ভাবসাব দেখলে মনে হয় তারা যদি এই সমস্ত বড় বড় কর্তা যারা আছে তাদের কানটা মলে দিতে পারে, তাহলে তাদের মোটামুটি ক্রোধ নিষ্পেষিত হয়, ক্রোধ অবদমিত হয়। তো সেই দিক থেকে যে পুরো সমাজের মধ্যে একটা উথাল পাথাল, কে প্রধানমন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, কে আইজি, এ সকল বিষয় পাত্তা দেওয়া, গণনা করা, এই জিনিসগুলো এখন এই জনগণের মধ্যে দেখা যাচ্ছে না। যে যার মতো আইন ভাঙছে এবং যে যার মতো করে নেতা বানাচ্ছে। আপনি চিন্তা করুন, অনেকগুলো মানুষ, আপনি এই যে মাহফুজ যে উপদেষ্টা ছিলেন, বিশ্বাস করেন এই মাহফুজ কোত্থেকে এলো? এই নির্বাচনের আগে তাকে আমরা দেখেছি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মাহফুজ এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আবার আন্দোলন যখন হলো জুলাই এবং আগস্ট মাসে 2024-এ, তখন আপনি একটু সজীব ভুঁইয়ার দিকে তাকান, নাহিদকে তাকান, এদেরকে দেখা গেছে, কিন্তু মাহফুজকে আপনি কোথায় দেখেছেন? আপনি দেখুন তো যে 2024 সনের জুন জুলাই মাসে আপনি হাদিকে কোথায় দেখেছেন? এরপরে এখন টেলিভিশন টকশোতে এসে বড় বড় কথা বলছে এবং পুরো জাতির মানে মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছে। তাদের কথা, আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে মানে আমরা যে একটা বিকৃত জাতি, আমাদের মাথার উপরে যদি এক বস্তা মানে কুকুরের আবর্জনা আমাদের মাথার উপর দিয়ে দেওয়া হয় এবং পিছনে যদি বলা হয় যে এই আবর্জনা নিয়ে সামনে গিয়ে খাবি, আদারওয়াইজ তোকে গুলি করা হবে, জীবন রক্ষার তাগিদে আমরা যে সেই কুকুরের আবর্জনা বা আরও দুর্গন্ধযুক্ত তেলাপোকার আবর্জনা, মনুষ্যমল, এগুলো মাথায় করে নিয়ে ওদের কথা মতো আমরা খেতে পারি, তার চাইতেও জঘন্য হলো এখন আমাদের এই সমাজে কাউকে কাউকে আমরা নেতা হিসেবে দেখছি, কাউকে কাউকে আমরা বক্তা হিসেবে দেখছি, কাউকে কাউকে আমরা জাতির কর্ণধার হিসেবে দেখছি এবং আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এই যে আমাদের অবদমন, এদেরকে মেনে নেওয়ার চাইতে একটা ঘৃণিত পশু, হারাম পশু, তাদের নেতৃত্ব মেনে নেওয়া, তাদেরকে স্যালুট করা, তাদেরকে লেফট রাইট, তারা আমাদের সামনে লেফট রাইট করবে আর আমরা তাদের পা ধরে বসে থাকবো, এটা অনেক সম্মানের। এখানে মানুষ পচলে যে কত খারাপ হয়, মানুষ উচ্ছন্নে গেলে যে কত খারাপ হয়, তা সাম্প্রতিক সময় আমরা অসংখ্য মানুষের, আমরা হয়তো টেলিভিশনে বা ঢাকাতে এরকম সংখ্যা দেখি 10-12 জন, কিন্তু সারা বাংলাদেশে এদের সংখ্যা হয়ে গেছে 10-12 লাখ। এই 10-12 লাখ মানুষ, যাদের কারো কারো বয়স 15 বছর, কারো কারো বয়স হয়তো 90 বছর, এরা শিক্ষকদের পেটাচ্ছে, এরা শিক্ষকদের মারছে, এরা ওসিকে পেটাচ্ছে, এরা ডিসিকে ধাক্কা দিচ্ছে, এরা মন্ত্রী এমপি থেকে শুরু করে কোনো কিছু মানছে না, হারাম হালাল বলতে কোনো জিনিস নেই। আর এই জিনিসগুলো যে শুরুটা হয়েছে সেটা হলো এই যে আমরা ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, একটা বিপ্লব আল্লাহ আমাদেরকে সফল করে দিয়েছেন, আর এই বিপ্লবে রক্ত দেওয়ার জন্য শহীদ আবু সাইদের মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছেন যার সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এই শহীদ আবু সাইদ কোনো নেতা নন, সে বাংলাদেশে এমন কোনো কেউ কেটা নন, কিন্তু কোথা থেকে এসে সব নেতাদের নেতা হয়ে তিনি বুক চিতিয়ে দিলেন জাতির জন্য। একে আল্লাহ পাঠিয়েছিলেন, আর আল্লাহর পাঠানো সেই নিয়ামতকে আমরা আমাদের দুর্নীতির দ্বারা, অনিয়ম দ্বারা, অবাধ্যতা দ্বারা, আমাদের অপকর্ম দ্বারা এমনভাবে তছনছ করে দিচ্ছি, ফলে অভিশাপের যে রাহুগ্রাস পুরো জাতিকে যেভাবে গ্রাস করেছে, একমাত্র আল্লাহই জানেন এই রাহুগ্রাস থেকে আমরা কবে রক্ষা পাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।